হুইস্টন ব্রিজের এই ম্যাথটায় প্রথম ম্যাথটা আমাদের ঠিক আগের মতোই। তুমি হুইস্টন ব্রিজের যেই ম্যাথে তোমাকে ক্রিয়েটিভলি দেখ না কেন, প্রথম ম্যাথটা এরকমই হবে আসলে। আর সেকেন্ড ম্যাথটা একটু ডিফারেন্ট, এটার জন্য আমাদের কারশফ ল ইউজ করতে হবে। ওকে, তো প্রথম ম্যাথটা কী বলা হচ্ছে, চতুর্থ বাহুতে মান হচ্ছে এস, এটা হচ্ছে 1 নম্বর বাহু, 1 2 3 4 মানে পি কিউ আর এস। তো বলা হচ্ছে চতুর্থ বাহুতে কত মানের রোধ বা রেজিস্ট্যান্স যোগ করলে এই ব্রিজটা সাম্য অবস্থায় আসবে। সাম্য অবস্থা মানে কি, এই বি আর ডি এর বিভব সমান, মানে I1 কারেন্ট এখানে গিয়ে এদিকে আসবে না, আর I2 কারেন্টও এখানে গিয়ে এদিকে যাবে না, মানে এই লাইন দিয়ে কোনো কারেন্ট যাবে না। এটাকে বলে সাম্য অবস্থান। কিন্তু এই ব্রিজটা এখন সাম্য অবস্থায় নাই, আমাদের সাম্য অবস্থায় আনতে হবে। ওকে, তো কী করলে সাম্য অবস্থায় আসবে, আমরা এই যে এস, এটা এখন 20 ওহম আছে, কী করলে এটা সাম্য অবস্থায় আসবে। ওকে, তো আমরা বের করি। আমি লিখব যে সাম্য অবস্থার জন্য কন্ডিশন কি, পি বাই কিউ আর বাই এস, আমরা থিওরিতে পড়েছি। তো আমি লিখব পি বাই কিউ আর বাই এস। তো আমি ভ্যালু বসাই, পি কত আমার, পি হচ্ছে 4, কিউ হচ্ছে 12, আর হচ্ছে 6, আর এস আমরা বের করব। ওকে, তো আমি যদি ক্যালকুলেট করি, এসকে আমি উপরে নিয়ে আসি, 6 × 12 ডিভাইড 4। ওকে, আমি 12কে উপরে নিয়ে গেলাম আর 4কে নিচে নিয়ে আসলাম, আর এসটাকে এদিকে নিয়ে আসলাম। সো আমি যদি এটা ক্যালকুলেট করি, পাবো হচ্ছে 18 ওহম, এস ইকুয়াল টু 18 ওহম। তার মানে এই যে আমি এস ইকুয়াল টু 18 ওহম বের করলাম, এটা আসলে কি, এত ওহম যদি হয়, মানে এই যে এসের ভ্যালু, এই এসের ভ্যালু যদি এত ওহম হয়, মানে 18 ওহম হয়, তাহলে আমার এই ব্রিজটা সাম্যাবস্থায় আসবে, মানে ইকুইভ্যালেন্ট কন্ডিশনে আসবে। কারণ এটা হচ্ছে আমার সাম্যাবস্থার কন্ডিশন, কিন্তু সে তো কি 20 ওহম, তাই না? তাহলে কি করলে আমরা তাকে সাম্যাবস্থায় নিয়ে আসতে পারি, মানে হচ্ছে 18 ওহমে নিয়ে আসতে পারি। তার মানে আসলে তার যে রেজিস্ট্যান্স 20, সেটাকে কমিয়ে আমার 18 ওহমে আনতে হবে। তাহলে কি করলে একটা রেজিস্ট্যান্স কমে যায়, যদি আমরা এর সাথে প্যারালালি একটা রেজিস্ট্যান্স যোগ করি। ওকে, তো আমি যেটা করলাম, এই যে এস আমার রোধ বা রেজিস্ট্যান্স, তার সাথে S1 নামের একটা রেজিস্ট্যান্স প্যারালালি যোগ করে দিলাম, যাতে করে কি হয়, টোটাল মানে ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হয়ে যায়, যাতে করে ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 18 হয়ে যায়। ওকে, তো আমরা দেখি এই S1টা কত আসে আসলে। তো আমি লিখব যে 1/s প্লাস 1 হচ্ছে আমার S1। ওকে, এই যে এস আর S1 এদের তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার কত হতে হবে হচ্ছে 1/18। এটা কারণ এটা হলে কী হবে, এই ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। ওকে, এবং এটা বানানোর জন্যই আমি এই S1 রেজিস্ট্যান্সটা এখানে অ্যাড করলাম। এখন এখান থেকে জাস্ট আমরা S1টা বের করে ফেলবো। তো আমি যেটা করব, 1/sকে আমরা এদিকে নিয়ে আসবো, 1/18 মাইনাস 1/s ইকুয়াল টু 1/s1। তো এসের ভ্যালু কত, এসের ভ্যালু হচ্ছে আমার 20। তো আমি লিখব 1/18 মাইনাস 1/20 ইকুয়াল টু 1/s1। সো আমি যদি এটা ক্যালকুলেট করি, আমার আসবো হচ্ছে এখানে S1 ইকুয়াল টু 180 ওহম। এখানে এলসিএম নিবা, এলসিএম নিয়ে পরে কিন্তু আবার এটাকে রিভার্স করতে হয়, উল্টায় দিতে হবে, সেক্ষেত্রে 180 ওহম চলে আসবে। তার মানে আমি যদি 20 ওহমের সাথে 180 ওহমের একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিই প্যারালালি, তাহলে কী হবে, আমার এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে যাবে 18। আর তখনই এই ব্রিজটা সাম্যাবস্থায় আসবে বা ইকুইভ্যালেন্ট কন্ডিশনে চলে আসবে। ক্লিয়ার? আমরা এরকম আগে আরও 4বার করেছি। আচ্ছা, এবার সেকেন্ড ম্যাথটায় আসি। এই ম্যাথটা করার জন্য আসলে এই ক্রিটিটা নেওয়া আসলে। তো কি বলা হচ্ছে সেকেন্ড ম্যাথটাতে, বলা হচ্ছে চাবি খোলা ও বন্ধ অবস্থায়। চাবি খোলার বন্ধ অবস্থা বলতে আসলে কি বোঝায়, এই যেখানে একটা চাবি আছে, আমি যদি এই চাবিটা খুলে দিই, চাবি খুলে দেওয়া মানে হচ্ছে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। তার মানে এখানে I1, মানে এখান দিয়ে আমার যে আইটা যাবে, মানে মোট কারেন্ট, এই আইটা দুই ভাগে ভাগ হবে, I1 I2। এই আইটাই হচ্ছে আমার এখানে I3 হিসেবে যাবে, কোনো কারেন্ট এদিক দিয়ে যাবে না। আর এই যে আমার I2, সে কিন্তু এখান দিয়ে গিয়ে I4 হয়ে যাবে, I2 এর কোনো কারেন্ট এদিক দিয়ে যাবে না, তাই না? মানে হচ্ছে এটা চাবি খুলে দেওয়া। এবার যদি আমরা চাবি বন্ধ করি, বন্ধ অবস্থায় চাবিটা বন্ধ করে দিলে কি হবে, এই I1 যখন এখানে যাবে, তার কিছু কারেন্ট এদিকে চলে আসবে আর কিছু কারেন্ট ওই দিকে যাবে। তার মানে কি, প্রবাহটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো চাবি বন্ধ মানে হচ্ছে এটা এখান দিয়ে কারেন্ট যাওয়া আসা করতে পারবে। ক্লিয়ার?
আচ্ছা, আর এই যে ব্রিজটা সেটা কিন্তু সাম্যাবস্থায় নাই। আমরা প্রথম ম্যাচে করেছি যে S1 নামের একটা রেজিস্ট্যান্স যদি আমি এখানে প্যারালালি যোগ করে দিই তাহলে সাম্যাবস্থায় আসবে। ওকে, কিন্তু এখন আমাদের এই ব্রিজটা সাম্যাবস্থায় নাই, কারণ S এর ভ্যালু 20। তো আমরা যদি সেকেন্ড ম্যাটে যাই, আমরা এই S1টা মুছে দিই, আমি এটাও মুছে দিই। এখানে আমরা প্রথমে যেটা করব, চাবি খোলা অবস্থায় BC এর কারেন্ট বের করব। BC কোনটা আমার? BC হচ্ছে এইটা। চাবি খোলা অবস্থায় BC এর কারেন্ট বের করব। এখন চাবি খোলা মানে এই লাইনটা কি কাজ করবে? এই লাইনটা কাজ করবে না। তার মানে চাবি খুলে দিলে এই সার্কিটটা হয়ে যাবে এরকম। যদি আমি এখানে আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে আমার ধরো A পয়েন্ট। ওকে, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স। এরকম হয়ে যাবে, এটা আমার P, এটা Q, এটা R, এটা S। আর এখানে ছিল আমাদের BD। ওকে, এই অংশটা ছিল হচ্ছে আমাদের BD। এই যে P আর Qর মাঝখানে, যে P আর Qর মিড পয়েন্ট, R এবং S এর মিড পয়েন্ট D, এখানে ছিল Q। ওকে, তো যেহেতু এই চাবিটা কি খোলা, তার মানে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, সো আমরা এটা মুছে দিতে পারি, তাই না? তো আমার এখন সার্কিটটা এরকম। তো সার্কিটটাই খেয়াল করো, এখানে P আর Q কিন্তু সিরিজ, তাই না? R এবং S সিরিজ বা শ্রেণী সমবায়ে আছে। তো আমরা এখানে মোট কারেন্টটাকে বের করব। আমাদের আলটিমেটলি কী বের করতে হবে? আলটিমেটলি বের করতে হবে BC এর কারেন্ট। BC এর কারেন্ট মানে কি আসলে? BC এর কারেন্ট মানে আসলে এই যে Q রেজিস্ট্যান্স 12 ওহম, এটা দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটাই তো, তাই না? তো এখানে কিউটা কোথায়? এই যে এখানে। তার মানে এই যে এখানে I কারেন্ট আসছে, I কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা I1 আর একটা I2। তো এখান দিয়ে যাবে কত? এখান দিয়ে যাবে I1। তাহলে আমাকে যেটা বের করতে হবে আলটিমেটলি সেটা হচ্ছে I1। ওকে, তো আমরা বের করি। প্রথমে আমরা এটার তুল্য রোধ মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে ফেলি, কারণ আমরা মোট কারেন্ট চাই, টোটাল কারেন্ট চাই। সেই কারেন্টটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিব, I1 আর I2। এই I1টাই আমার লাগবে। ক্লিয়ার? সো আমি লিখব যে এখানে তুল্য রোধ আমার কত হবে? P প্লাস Q। তো আমি লিখি যে R1 ইকুয়াল টু P প্লাস Q। তো P কত আমাদের? P হচ্ছে 4 আর Q হচ্ছে কত? 12। তাহলে 4 প্লাস 12 হচ্ছে আমার 4 প্লাস 12 হবে আমার 16 ওহম। তার মানে এই দুইটা প্লাস করলে আমার কত হচ্ছে? 16 ওহম। ক্লিয়ার? এবার আসি হচ্ছে আমরা এই দুইটা প্লাস করি, RS। আমি লিখি যে R2 ইকুয়াল টু আর কত আমার 6 প্লাস 20 মানে 26 ওহম। তার মানে এই দুইটা প্লাস করে আমি কত পেলাম? 26 ওহম। এখন আমার সার্কিটটা হয়ে গেল এরকম। এখন সার্কিট হয়ে যাবে এরকম, তাই না? কারণ P প্লাস Q করে আমরা কত পেলাম? 16। আর এখানে পেলাম কত আমরা? 26। ওকে, আচ্ছা, তোমাকে বের করতে হবে এখানে I1, এদিকে যাচ্ছে I1 আর এদিকে যাচ্ছে হচ্ছে আমার I2। ওকে, তো আমরা এখন কী করব? আগে হচ্ছে আমার টোটাল কারেন্ট বের করতে হবে মানে I। তার জন্য আমার লাগবে টোটাল রেজিস্ট্যান্স। এখন আমরা এই দুটো প্যারালাল করে দিব, কারণ তারা প্যারালাল অবস্থায় আছে। তো আমি লিখব 1/RP ইকুয়াল টু 1/16 প্লাস 1/26। ওকে, তো 1/16 আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আসবো হচ্ছে আমার 0.0625 প্লাস আর 1/26 মানে এই 1/26 যদি আমি ক্যালকুলেট করি 0.0384। আমি যদি প্লাস করি এখানে পাবো হচ্ছে 0.10096। তার মানে আমার 1/RP হচ্ছে আমার 0.10096। এখন আমরা একে উল্টায় দিব, তো কী হবে? মানে 1/1 ডিভাইড এটা করে দিব, তাহলে RP চলে আসবে। RP আমি কত পাবো? 10 ওহম। তার মানে 10 ওহম হচ্ছে আমার এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স। এখন বের করতে পারবো টোটাল কারেন্ট I ইকুয়াল টু V/R। I ইকুয়াল টু V/RP বা R। তো V কত আমার এখানে? V হচ্ছে আমাদের 12 ভোল্ট, তাই না? V হচ্ছে 12 ভোল্ট। আমি লিখব 12/10। তো আসবো হচ্ছে কত আমার? 1.2 অ্যাম্পিয়ার। ওকে, এটা হচ্ছে আমার
এই বর্তনীর বা এই সার্কিটের টোটাল কারেন্ট। তাহলে এখান দিয়ে আমার কত কারেন্ট আসবে? 1.2 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে এবং এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। আমার দরকার কোন অংশটা? আমার দরকার I1টা। এবার আমি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করব। কারেন্ট ডিভাইডার রুল ছাড়াও অন্যভাবে করা যায়, যে যেহেতু আমরা এখানে ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, তার মানে এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স কত? এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স 12 ভোল্ট, তাই না? কারণ এখানে আমি আগেও এটা অনেকবার বলেছি, এখানে আর কোনো রেজিস্ট্যান্স নাই। যেহেতু এদিকে এই সার্কিটে আর কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে আমাদের এই যে এ, আমি যদি বলি এটা এ এটা বি, তাহলে এ আর বি এর এখানকার ভোল্টেজ 12 আর এখানকার ভোল্টেজ 0, মানে এ আর বি এর মধ্যে টোটাল ভোল্টেজ ড্রপ বা বিভব পতন হচ্ছে 12, কারণ এখানে আর কোনো রেজিস্ট্যান্স নাই। যদি আর কোনো রেজিস্ট্যান্স থাকতো তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ 12 হতো না, আরও কম হতো, কারণ এখানেও কিছু অন্য যে রেজিস্ট্যান্স সেখানেও কিছু ভোল্টেজ ড্রপ থাকতো। সবগুলো ভোল্টেজ ড্রপ বা বিভব পতন প্লাস করলে 12 হতো। তো আমরা কিন্তু এই যে 16 রেজিস্ট্যান্স 16, তার দুই পাশে বিভব পার্থক্য জানি, সেটা হচ্ছে 12। যদি এইখানে একটা রেজিস্ট্যান্স থাকতো তাহলে কিন্তু আমরা এই যে 16 এর দুই পাশে বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স 12 ধরতে পারতাম না। তো অনেকে এই ভুলটা করে। দেখা যায় যে এরকম সার্কিটের জন্য যখন সার্কিট এরকম থাকে তখন হচ্ছে এই যে রেজিস্ট্যান্স তার দুই পাশের বিভব 12 ধরে, তখন ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার যদি এখানে একটা রেজিস্ট্যান্স থাকে তখন কিন্তু তুমি এই 16-এর দুই পাশের বিভব পতন 12 ধরতে পারবা না, কারণ তখন এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, তারও কি থাকবে? বিভব পতন বা ভোল্টেজ ডিফারেন্স থাকবে। তখন দেখা যাবে এখানে বিভব পতন 12 থেকে 0 হবে না। ধরো 12 থেকে কত হলো? 4, মানে 12 থেকে 4 হলো, তাহলে কত ডিফারেন্স? 12 থেকে 4 হলে 8, তার মানে এই 16-র দুই পাশে বিভব পার্থক্য হচ্ছে 8। আর তাহলে বাকি কত থাকে? বাকি থেকে আরও 4, তাই না? কারণ এখানে টোটাল হচ্ছে কত? এখানে টোটাল হচ্ছে 12, এখানে 12 থেকে 4 হলো, তাহলে এখানে হবে 4 থেকে 0। বোঝা গেল? এখানে 12 থেকে 4 হলো, তাহলে এখানে হবে 4 থেকে 0। তাহলে এখানে বিভব পতন হচ্ছে আমার কত? 8, আর এখানে বিভব পতন আমার 4, মানে ভোল্টেজ ড্রপ এখানে 8 আর এখানে 4, মানে মোট 12। ক্লিয়ার? সো যেহেতু আমার এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, সো আমি কি করতে পারি? এটার দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স 0 ধরে নিতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, সরি, দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স 12 ধরে নিতে পারি। এখানে ভোল্টেজ 12, এখানকার ভোল্টেজ 12 আর এখানকার ভোল্টেজ কত? আমার 0। সো টোটাল ভোল্টেজ ড্রপ বা বিভব পতন হচ্ছে 12। ওকে, সো আমরা এভাবে করতে পারি যে I ইকুয়াল টু বা I1 ইকুয়াল টু V বাই R1। ওকে, R1 মানে কোনটা? R1 মানে হচ্ছে আমার এই যে 16, এটা আমি এটার কারেন্ট চাই, তাই না? আর এটার দুই পাশে ভোল্টেজ কত? 12, ভোল্টেজ ডিফারেন্স 12, 26, তারও দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স কত? 12 হবে, কারণ তারা প্যারালাল বা সমান্তরালে আছে। ওকে, তো আমি যদি বসাই, V হচ্ছে আমার 12 আর R1 কত? আমার R1 হচ্ছে 16। তো আমার এখানে কারেন্ট আসবে হচ্ছে 0.748, মানে আমি লিখতে পারি 0.75 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার এই যে 16 রেজিস্ট্যান্স I1, মানে হচ্ছে এখান থেকে যাওয়া কারেন্টের পরিমাণ, বা বলতে পারি PR কিউ দিয়ে যাওয়া কারেন্টের পরিমাণ, বা আমি বলতে পারি PR কিউ দিয়ে যাওয়া মানে কি? আসলে BC দিয়ে যাওয়া কারেন্টের কি পরিমাণ। ক্লিয়ার? তার মানে যখন আমরা চাবিটা খুলে দিই, মানে এখান দিয়ে কোনো কারেন্ট যায় না, তখন BC দিয়ে আমার 0.75 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। ওকে, এটা আমরা ওই পাশে লিখে রাখি, কারণ আমাদের কাজে লাগবে পরে। 0.75 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে চাবি খোলা অবস্থায়। এই চাবিটা যখন খোলা থাকে তখন এই রেজিস্ট্যান্স দিয়ে আমার এতটুকু কারেন্ট যায়। তো এখন আমরা যা করলাম এটা কিন্তু অনেক বেসিকের বিষয়। ওকে, যে আমরা প্রথমে টোটাল কারেন্ট বের করলাম। অনেক স্টুডেন্ট যেটা করে, টোটাল কারেন্ট বের করে না, প্রথমে কিন্তু টোটাল কারেন্ট বের করতে হবে, এছাড়া কিন্তু কাজ করা যাবে না। ওকে, বের করে দেন তুমি এটাকে ডিভাইড করো। আমি এটাকে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করতে পারতাম, সেটা আমি দেখাই কীভাবে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করতে পারি। আমি লিখব I1 ইকুয়াল টু, নিচে হচ্ছে R1 প্লাস R2, উপরে R2 ইন্টু টোটাল কারেন্ট। ওকে, মানে আমি বের করতে চাই হচ্ছে I1, তো নিচে আমি লিখবো হচ্ছে R1 প্লাস R2, মানে টোটাল কারেন্ট যেই দুইটা রেজিস্ট্যান্স বা রোধের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে তারা হচ্ছে নিচে হবে, আর উপরে হবে হচ্ছে আমার R2। R2 বলতে আসলে কোনটা? এইটা আমি চাচ্ছি বের করতে ওর কারেন্ট, তাই না? 16-এর কারেন্ট। আমি উপরে লিখবো হচ্ছে 26,
এটাই ছিল আমাদের কারেন্ট ডিভাইডার রুল। ওকে, ইন্টু হচ্ছে আমাদের টোটাল কারেন্ট। আমি যদি এখানে ভ্যালু বসাই তাহলে I1 চলে আসবে। আর সেমভাবে আমি I2ও বের করতে পারি। এই ক্ষেত্রে কিন্তু আমার ভোল্টেজ জানা দরকার নাই। ক্লিয়ার? এর জন্যই আমি এই ফর্মুলাটা শিখতে বলি। কারণ হচ্ছে যদি এখানে আরেকটা রেজিস্ট্যান্স থাকতো তাহলে কিন্তু ভোল্টেজ তুমি জানতা না। হ্যাঁ, ভোল্টেজ বের করা যাবে, টোটাল রেজিস্ট্যান্স নিয়ে V = IR করে ওর দুই পাশে ভোল্টেজ রেজিস্ট্যান্স তুমি বের করতে পারবা। ওকে, আচ্ছা, তো যাই হোক, আমাদের চাবি খোলা রাখা অবস্থায় কারেন্ট কত আসলো? 0.75 অ্যাম্পিয়ার। এবার আমরা দেখব চাবি খোলা থাকা অবস্থায় যতটুকু কারেন্ট যাচ্ছিল চাবি বন্ধ করার পর দিয়ে এটা দিয়ে সেম কারেন্ট যায় কিনা। ওকে, তোমার নেক্সট ম্যাথটায় যাই। তো এই ম্যাথটার সেকেন্ড পার্টে আমরা যেটা করব, এই চাবিটা বন্ধ থাকা অবস্থায় এই বিসি দিয়ে কতটুকু কারেন্ট পাস করে সেটা বের করব। তার জন্য কারশফ ল ইউজ করতে হবে। কারশফের ল ছিল দুইটা, একটা ছিল কোনো একটা পয়েন্টের, আরেকটা ছিল কোনো একটা সাইকেল বা চক্রের মধ্যে। ওকে, পয়েন্টটা ছিল হচ্ছে কারেন্ট নিয়ে, মানে প্রবাহ নিয়ে, আর যেটা আমরা সাইকেলে অ্যাপ্লাই করতাম সেটা ছিল ভোল্টেজ নিয়ে। তো আমরা অ্যাপ্লাই করি আর আমি বুঝিয়ে দিব কীভাবে অ্যাপ্লাই করছি আমি। আচ্ছা, তো প্রথমে আসি, আমি কারশফ ল অ্যাপ্লাই করব হচ্ছে এই যে এ পয়েন্ট, এই এ পয়েন্টে আমি কারশফ ল অ্যাপ্লাই করব। সো আমি লিখতে পারি, আমি এখানে লিখি যে এ পয়েন্টে কারশফ ল। তো আমি যদি এ পয়েন্টে কারশফ ল অ্যাপ্লাই করি কী হবে? I = I1 প্লাস I2। তো কী ছিল কারশফ লটা? কারশফ ল ছিল কোনো একটা পয়েন্টে যে কারেন্টগুলো আসবে, এ পয়েন্টে কোন কারেন্ট আসছে? I কারেন্ট আসছে, আর বের হয়ে যাচ্ছে কারা? I1 I2। তো এই জন্য আমি এক পাশে লিখলাম হচ্ছে I, আর এক পাশে I1 প্লাস I2। তো আমি যেটা করলাম, এ পয়েন্টে কারশফ ল অ্যাপ্লাই করলাম। সেমভাবে আমি যেটা করব পরে সি পয়েন্টে, এখানেও আমি কারশফ ল অ্যাপ্লাই করতে পারি, তাই না? এখানে I3 আর I4 যাচ্ছে, গিয়ে এখান থেকে যে কারেন্টটা বের হবে সেটা কিন্তু আবার I। ওকে, মানে এখানে যে কারেন্টটা যাচ্ছে এটা এখানে গিয়ে দুই ভাগে ভাগ হবে, আবার এখানে গিয়ে মিলে এটা কী হয়ে যাবে? I হয়ে যাবে। তো আমি যদি সি পয়েন্টে কারশফ ল অ্যাপ্লাই করি তাহলে কী হবে খেয়াল করে দেখো। সি পয়েন্টে কারশফ ল, এই সি পয়েন্টে আমার I4 আর I3 যাচ্ছে, তাই না? তো আমি এক পাশে লিখবো হচ্ছে I3 I3 প্লাস I4, আর এই পাশে হবে হচ্ছে আমার I। ওকে, কারণ সি পয়েন্টে হচ্ছে আমার এই যে সি পয়েন্ট, এই সি পয়েন্টে I3 যাচ্ছে, I4 যাচ্ছে, আর I বের হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার যেটা করব, বি পয়েন্টে কারশফ ল অ্যাপ্লাই করব। বি পয়েন্টে খেয়াল করে দেখো, বি পয়েন্টে কোন কোন কারেন্ট আসছে আর কোন কোন কারেন্ট বের হচ্ছে। বি পয়েন্টে আমার I1 কারেন্ট যাচ্ছে, তাই না? আর IG আর I3 বের হচ্ছে। তাহলে আমি বি পয়েন্টের জন্য লিখব যে, এখানে লিখি যে বি পয়েন্টের জন্য কী হবে, যে I1, যেহেতু I1 কারেন্ট যাচ্ছে, সো আমি লিখব I1 = IG প্লাস I3। I1 = IG প্লাস I3। ওকে, I1 = IG প্লাস I3। তো আমার তিনটা ইকুয়েশন পাওয়া গেল আমাদের। ওকে, আমার এখানে টোটাল কয়টা ইকুয়েশন লাগবে? এখানে টোটাল কয়টা কারেন্ট হচ্ছে I1 I2 মানে দুইটা, I3 I4 টোটাল চারটা, আর IG পাঁচটা। সো যেহেতু আমার কারেন্ট পাঁচটা, আমার ইকুয়েশন পাঁচটা লাগবে। ওকে, আচ্ছা, তো এরপরে আসি, আমরা এবার সেকেন্ড লতে যাব। সেকেন্ড লটা ছিল কোনো একটা চক্রের জন্য। তো আমি এই চক্রটা চুজ করলাম, এইটা মানে হচ্ছে আমার A B D A। তো আমি লিখব ABDA, ABDA। তো এই চক্রে আমরা কি করতাম? এই চক্রে আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করে প্লাস করে টোটাল ভোল্টেজ ধরতাম। এটাই ছিল কারশফের সেকেন্ড ল। মানে আমরা এখন কি নিলাম? ABDA। তাহলে দেখো, এই যে ABDA, এটার মধ্যে কতগুলো রেজিস্ট্যান্স বা রোধ আছে? এই যে একটা P, আরেকটা হচ্ছে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স 2 ওহম, আরেকটা হচ্ছে আমার এই যে R মানে হচ্ছে 6 ওহম। এই তিনটা রেজিস্ট্যান্স। তাহলে এখন আমরা এই যে P আর গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স আর R, এদের ভোল্টেজগুলো বের করে প্লাস করব। ওকে, তো ভোল্টেজ বের করবো আমরা কোন ফর্মুলা দিয়ে? V = IR। এই যে আমার P রেজিস্ট্যান্স, এটার মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যায়? I1। তাহলে I1 × 4 হবে কি আমার এই যে রেজিস্ট্যান্স, তার দুই পাশের কি ভোল্টেজ, মানে V = IR। I হচ্ছে কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স, মাল্টিপ্লাই করলে কী বের হয়? ভোল্টেজ। তাহলে আমার
এই যে পি রেজিস্ট্যান্স তার ভোল্টেজ কত 4 ইন্টু I1, তাই না? সো আমি লিখব 4 ইন্টু I1। আচ্ছা, এবার আসি আমার পরের রেজিস্ট্যান্সে, সেটা হচ্ছে গ্যালভানোমিটারের 2 ওহম এবং এখানকার কারেন্ট হচ্ছে আমার IG। তো আমি লিখব 2 ইন্টু IG। আচ্ছা, তো এদের সাইন কী হবে, মাঝখানে কি প্লাস দিব নাকি মাইনাস দিব? এখানে ডিরেকশনের একটা ব্যাপার ছিল, সেটা কি, এই যে আমি ডিরেকশন দিলাম ক্লকওয়াইজ, এই যে আমার ডিরেকশন তার সাথে কিন্তু আমার I1 এর ডিরেকশন আর IG এর ডিরেকশনটা মিলে যায়। IG যাচ্ছে এদিকে আর I1 ওই দিকে। তো এই I1 আর IG এর ডিরেকশন আমার এই যে আমার ক্লকওয়াইজ ডিরেকশন তার সাথে মিলে যাচ্ছে, তাই না? সো এই জন্য আমার I1 আর IG হবে পজিটিভ। ক্লিয়ার? সো আমি এখানে পজিটিভ সাইন দিব। এরপরে আমি আমার পরের রেজিস্ট্যান্স মানে আর এ আসি, 6 ওহম, কারেন্ট কত I2। তাহলে আমি লিখবো হচ্ছে 6I2। এটা হবে নেগেটিভ। ওকে, নেগেটিভ কেন? কারণ এই যে আমার ডিরেকশন, এই I2 কিন্তু এই ডিরেকশনের কি উল্টা, তাই না? এবং সবশেষে হচ্ছে A B D A, এখানে কোনো ব্যাটারি আছে? কোনো ব্যাটারি নাই। সো এখানে কি হবে 0 হবে। ওকে, তো আমাদের একটা ইকুয়েশন চলে আসলো। এটা হচ্ছে আমরা কোন লুপের মধ্যে কাজ করলাম, A B D A লুপে আমরা কারশফের সেকেন্ড ল অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা IG এর জায়গায় আমি বসাতে পারি যে অতএব IG ইকুয়াল টু I1 মাইনাস I3। এটা লেখা যায় না? IG এর জায়গায় I1 মাইনাস I3, কারণ বি পয়েন্টে আমরা কারশফের ফার্স্ট ল ইউজ করে যেটা পেয়েছিলাম I1 ইকুয়াল টু IG প্লাস I3, সেখান থেকে আমি IG ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে I1 মাইনাস I3। তো আমি এখন এই যে IG তার জায়গায় বসাবো হচ্ছে কত I1 মাইনাস I3। তো বসাই যে 4I1 প্লাস 2 I1 মাইনাস I3 মাইনাস 6I2। ওকে, তো আমরা যদি এখন এটা মাল্টিপ্লাই করি মানে 2I1 মাইনাস কত আমার 2I3, তো আলটিমেটলি কত আসবে এখানে 4I1 প্লাস 2I1 মাইনাস 2I3 মাইনাস 6I2 ইকুয়াল টু 0। ওকে, তো আমরা যদি ক্যালকুলেট করি, খেয়াল করে দেখো এখানে 4I1 আর 2I1 আমি কত লিখতে পারি, 4I1 2I1 লিখতে পারি হচ্ছে আমি 6I1। ওকে, আর I2 কত আমার মাইনাস 6I2, তো আমি লিখবো হচ্ছে মাইনাস 6I2। ওকে, আচ্ছা, আর I3 কত এখানে মাইনাস 2I3, তো লিখবো হচ্ছে মাইনাস 2I3 ইকুয়াল টু 0। ওকে, তো আমরা হচ্ছে ABDA এই লুপের মধ্যে কারশফ ল অ্যাপ্লাই করলাম। সেক্ষেত্রে আমার ইকুয়েশন আসলে হচ্ছে এইটা, আমি হচ্ছে IG এর জায়গায় I1 মাইনাস I3 বসালাম, বসিয়ে ক্যালকুলেট করে আমি এই ইকুয়েশনটা পেলাম। ওকে, আমরা নেক্সট লুপটা নিতে পারি হচ্ছে এইটা B C D B এবং ডিরেকশন হচ্ছে এদিকে নিতে পারি। ওকে, ক্লকওয়াইজ ডিরেকশন। ওকে, তো আমি লিখি যে এখানে BCDB BCDB। এখানে যদি আমরা কারশফের সেকেন্ড ল চালাই তাহলে কী হবে দেখো, এখানে রেজিস্ট্যান্স কয়টা বা রোধ কয়টা, 3টা, কিউ এস আর হচ্ছে এই যে জি এর 2 ওহম। তো আমার এই যে কিউ এর দুই পাশে বিভব কত হবে মানে ভোল্টেজ কত হবে I3 ইন্টু 12, তাই না, মানে 12I3। তো আমি লিখবো হচ্ছে 12I3। ওকে, কারণ হচ্ছে এই 12 ওহমের মধ্য দিয়ে আমার I3 কারেন্ট যাচ্ছে এবং সেটা হচ্ছে আমার এই যে ডিরেকশন তার সাথে মিলে যাচ্ছে, তাই না। এরপরে আসি আমি হচ্ছে এটাতে, এখানে কারেন্ট যাচ্ছে কত I4 আর রেজিস্ট্যান্স কত 20 ওহম, তাই না, যেটা আমার এই যে ডিরেকশন তার সাথে কিন্তু উল্টা, আমার ডিরেকশন ক্লকওয়াইজ, তাই না, আর কারেন্ট যাচ্ছে হচ্ছে এই দিকে। সো আমি লিখবো হচ্ছে মাইনাস 20 I4। ওকে, এবার লাস্ট আসে এইটাতে, এখানে 2 ওহম আর কারেন্ট কত IG, এটা হবে মাইনাস 2IG। ওকে, ইকুয়াল টু 0, কারণ এখানে কোনো ব্যাটারি নাই। ক্লিয়ার, মানে সবগুলোর ভোল্টেজ প্লাস করলে ইকুয়াল টু 0 আসবে, যদি ব্যাটারি থাকতো তাহলে সেটার ভোল্টেজ আমরা দিতাম। ক্লিয়ার, তো এই যে 2IG এটা কিন্তু আমার এই যে ডিরেকশন ক্লকওয়াইজ ডিরেকশন তার সাথে উল্টা, তাই না, এই জন্য হচ্ছে সে নেগেটিভ। এবার আমরা যে কাজটা করব, এই যে I4 আর IG এখানে আমরা রিপ্লেস করব। কি রিপ্লেস করব, যে
i4 এর জায়গায় আমি বসাবো হচ্ছে, একটু খেয়াল করে দেখো, এই যে এখানে i ইকুয়াল টু কত, i1 প্লাস i2, আর i ইকুয়াল টু কত, i3 প্লাস i4। আমি লিখতে পারি কি, লিখতে পারি i1 প্লাস i2 ইকুয়াল টু i3 প্লাস i4। অতএব i4 ইকুয়াল টু আমার হয় হচ্ছে i1 প্লাস i2 মাইনাস i3। দেখা যায় না এটা? তো আমরা এই কাজগুলো কেন করছি আসলে, এই যে আমি আগের যে ইকুয়েশনটা সেখানে ig এর জায়গায় কী বসালাম, i1 মাইনাস i3, তাই না? মানে হচ্ছে আমরা আগে থেকেই একটু সলভ করা ট্রাই করছি ইকুয়েশনগুলো, মানে ভ্যারিয়েবল কমানোর। ওকে, দেখো আমি যে ইকুয়েশনটা বের করলাম সেখানে i1 i2 i3 আছে, আমি ig-কে সরিয়ে দিলাম। ওকে, আর এখানে আমি i4 আর ig-কে সরিয়ে দিব, মানে আমি এমন ইকুয়েশন বের করব যেখানে i1 i2 i3 আছে, যাতে আমার ইকুয়েশন কমে যায়। ওকে, আচ্ছা, তো তুমি চাইলে অন্যভাবেও সলভ করতে পারো, মানে এখানে তুমি ig এর জায়গায় এটা যদি এখন না বসাও কোনো সমস্যা নেই, ক্লিয়ার? তারপর এখানে i4 এর জায়গায় যদি এটা না বসাও কোনো সমস্যা নেই, পরে সলভ করতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো সলভ করতে পারো। ইকুয়েশন সলভটা হচ্ছে যার যার নিজের ইচ্ছা অনুযায়ী। ওকে, তো আমি i4 এর জায়গায় বসাবো হচ্ছে কোনটা, i1 প্লাস i2 মাইনাস i3। তো দেখো আমি i4 এর জায়গায় i1 i2 আর i3 নিয়ে আসছি, তো আমি লিখবো হচ্ছে 12 i3 মাইনাস 20 ইন্টু i1 প্লাস i2 মাইনাস i3, আর 2 ইন্টু ig এর জায়গায় আমি কত লিখবো, i1 মাইনাস i3, i1 মাইনাস i3 ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তো আমরা যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে দেখো, এখানে আসবে 12/3 মাইনাস 20 i1 মাইনাস 20 i2 প্লাস 20 i3, তাই না? মানে সব মাল্টিপ্লাই করলাম 20 দিয়ে, মাইনাস 20 দিয়ে, আর এখানে হচ্ছে মাইনাস 2i মাইনাস 2i1 প্লাস 2i3 ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা যদি সব ক্যালকুলেট করি, সাপোজ ধরো এখানে i1 আছে, তাই না? এখানে i1, এখানে i1, সো মাইনাস 20 আর মাইনাস 2 কত হবে, মাইনাস 22 i1, মাইনাস 22 i1, তাই না? i2 কোথায় কোথায়, এই যেখানে i2, আর কোথাও i2 নাই, সো হবে মাইনাস 20 i2, মাইনাস 20 i2, আর i3 কোথায়, এখানে i3 আর হচ্ছে আমার এখানে i3, তাই না? দুটো মিলে কত হবে আমার, এখানে 12 আর এখানে কত, এখন হচ্ছে আমার 2, তাই না? সো এটা হয়ে যাবে হচ্ছে আমার 14, 12 আর 2 হচ্ছে 14, তাহলে প্লাস 14 i3 ইকুয়াল টু 0। ওকে, তো এটা আমরা আরেকটা ইকুয়েশন পেলাম, এইটা একটা ইকুয়েশন আসলো আমার, এইটা একটা ইকুয়েশন। যে ইকুয়েশনগুলোতে কী আছে, যে ইকুয়েশনগুলোতে হচ্ছে আমার i1 i2 আর কি আছে, i3 আছে, সরি এখানে i4 হবে না, হ্যাঁ সরি ঠিক আছে, এটা 14 i3। ওকে, এখন আমার আরেকটা ইকুয়েশন লাগবে, কারণ আমি যে ইকুয়েশনগুলো বের করছি একটু খেয়াল করে দেখো, এখানে i1 i2 i3, i1 i2 i3, মানে তিনটা ভ্যারিয়েবল, আসলে কিন্তু ভ্যারিয়েবল ছিল 5টা, i1 i2 i3 i4 ig, কিন্তু আমি প্রথম থেকে যেটা করছি আমি i4 আর ig-কে সরিয়ে দিচ্ছি যাতে আমার সলভটা ইজি হয়ে যায়, যেটা আমি একটু আগে বললাম, তাই না? কিন্তু i4 আর ig-কে সরিয়ে দেওয়ার পরেও আমার তিনটা ভ্যারিয়েবল থাকে, i1 i2 i3, i1 i2 i3, সো আমার আরেকটা ইকুয়েশন লাগবে, যেহেতু ভ্যারিয়েবল তিনটা ইকুয়েশন না হলে আমি এদেরকে সলভ করে i1 i2 i3 বের করতে পারবো না। সো আরেকটা ইকুয়েশন মানে হচ্ছে আমাকে আরেকটা লুপ চুজ করতে হবে, সেটা কীভাবে করতে পারি আমি এখন নিব হচ্ছে এই লুপটা, যে a d c e, মানে হচ্ছে a d c e, এটা কোন লুপটা, এটা হচ্ছে এইটা, একটু খেয়াল করে দেখো, এই যে নিচের অংশটা। ওকে, নিচের অংশটা তোমরা চাইলেও যেটা করতে পারো এটা নিতে পারো, a b c d a, মানে মাঝখানে এই লাইনটা বাদ দিয়ে এটা নিতে পারো, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? কিন্তু এটা নিলে কী হবে আসলে, এটা নিলে যেটা হবে 4টা রেজিস্ট্যান্স চলে আসবে, তাই না? ইকুয়েশন বড় হবে, কোনো সমস্যা নেই, সলভ করা যাবে। আর আমি যদি এখন যেটা নিচ্ছি আমি, যেমন এইটা, একটু খেয়াল করে দেখো, এখানে রেজিস্ট্যান্স কয়টা, এই যে একটা রেজিস্ট্যান্স আর এখানে আরেকটা রেজিস্ট্যান্স, তাই না? এখানে কিন্তু রেজিস্ট্যান্স নাই, সো আমার রেজিস্ট্যান্স জাস্ট 2টা। সো আমি লিখবো, আমি সাইকেলটা নিব হচ্ছে এদিকে মানে ক্লকওয়াইজ, তো আমার কী হবে 6i2, তো আমি লিখবো হচ্ছে 6i2। ওকে, আর এখানে হচ্ছে আমার যেহেতু আমি এদিকে সাইকেল নিচ্ছি,
দেখো এই কারেন্টটা যেদিকে যাচ্ছে ও কিন্তু ওইদিকেই যাচ্ছে, তাই না? তো আমি এখানে লিখবো হচ্ছে 20i4 প্লাস 20i4 প্লাস 20i4 ইকুয়াল টু কত? আগের যে আমার দুটো ইকুয়েশন, মানে হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, এই দুটো ইকুয়েশনে কোনো ব্যাটারি ছিল না, মানে এই লুপটাতে আর এই লুপে কোনো ব্যাটারি ছিল না। কিন্তু এখন আমি যে লুপটা চুজ করলাম এটাতে কিন্তু ব্যাটারি আছে, কত? 12 ভোল্ট। আর এটা দিয়ে কারেন্ট বের হচ্ছে এদিকে। এই কারেন্ট বের হওয়াটাও কিন্তু তোমাকে দেখা লাগবে, কারণ হচ্ছে আমার সাইকেলটা হচ্ছে কীভাবে, এইভাবে, তাই না? এদিকে। এখন আমার যে সাইকেল বা ডিরেকশন, তার সাথে কারেন্টের ডিরেকশন কি মিলছে, তাই না? মানে এরকম আর কি। সো এটা হবে কি +12। যদি না মিলতো তাহলে কিন্তু -12। আমরা কার্শফ লয়ের ম্যাথ থিওরি পার্টে করেছি, ওকে, বা এর আগেও একটা করেছি, তাই না? আচ্ছা, তো এবার দেখো যেটা করছিলাম আমি i4কে আমি সরিয়ে দিব। আমি i4 এর জায়গায় লিখবো i1 + i2 - i3। তো লিখি যে 6i2 + 20 i1 + i2 - i3 = 12। আমি যদি এখন মাল্টিপ্লাই করি তাহলে হবে কি যে 6i2 + 20i1 20i2 - 20i3 = 12। ওকে, সো দেখো এখানে এখন একটু ক্যালকুলেশন করা যায়। আমি লিখতে পারি 20i1, তাই না? 20i1, সো লিখি এখানে 20i1 আর খেয়াল করে দেখো এখানে 6i2 আর 20i2 কত হয়ে যায়? +26i2 এরপরে আসো -20i3 = 12। এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন। ওকে, এখন যদি তুমি এই তিনটা ইকুয়েশন সলভ করো, মানে এইটা আর এইটা সলভ করে তুমি পেয়ে যাবো হচ্ছে i1 i2 i3। ওকে, তো এই সলভটা আমি তোমাদের জন্য রেখে দিব, মানে তোমরা করবা যে যেভাবে পারো। যদি ইলিমিনেশন করতে চাও ইলিমিনেশন করতে পারো, প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন করতে চাও করতে পারো। তো আমি কিছু আইডিয়া দিতে পারি, যেমন হচ্ছে এখানে খেয়াল করো এখানে কত আছে আমার -20i3, তাই না? -20i3, তোমার এখানে কত আছে? -2i3। তাহলে এই যে ইকুয়েশনটা তুমি যদি এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করো, কত দিয়ে? 10 দিয়ে, 10 দিয়ে, তাহলে এখানে হবে 60, এখানে 60 আর এখানে কত? 20। তাহলে খেয়াল করে দেখো এখানে 20i3, এখানে কত? 20i3। যদি মাইনাস করে দাও i3 চলে যাবে, মানে i1 i2 আর i1 i2 থাকবে। তো i1 i2 সহ তুমি একটা ইকুয়েশন পেয়ে গেলা। এরপর তাহলে তোমার টার্গেট হবে i3কে এলিমিনেট করা, সরিয়ে দেওয়া। এখন তুমি আরেকটা ইকুয়েশন বের করবা যেখানে i3 থাকবে না। ওকে, সো সেটা হচ্ছে তুমি এই দুটোই করতে পারো। এখানে দেখো 14 আর এখানে কত? 2, তাই না? তুমি এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কত হবে? 7 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 6 × 7 = 42, এটা হবে কত? 14। এই জন্যই 7 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো 14 হয়ে গেলে তখন তুমি এর সাথে প্লাস করে দাও, তখন -14 আর +14 চলে যাবে। এখানে i1 আর i2 সহ একটা ইকুয়েশন থাকবে। তাহলে একটু আগে তুমি এই দুটাকেই করলা, মাইনাস করে i1 i2 সহ একটা ইকুয়েশন পেলা। আবার এখান থেকে তুমি i1 i2 সহ একটা ইকুয়েশন পেলা। ওই দুটোকে সলভ করে তুমি i1 i2 বের করতে পারবা, দেন i3ও পাবা। ওকে, তো এখান থেকে সলভ করলে তোমার i3 আসে হচ্ছে কত? আমি লিখে দিই, এটা সলভ করলে i3 আসে হচ্ছে তোমার 0.756 অ্যাম্পিয়ার। আমাদের ম্যাথটা কী ছিল? ম্যাথটা ছিল আমি যদি এই চাবিটা খোলা রাখি, খোলা মানে সুইচ অফ, তখন এই বিসি দিয়ে কারেন্ট যায় কত? 0.075। ওকে, আর আমি যদি চাবিটা জয়েন করে দেই, মানে সুইচ অন করি, তখন এই বিসি দিয়ে আমার কারেন্ট যায় কত? তো আমরা সেটাই এতক্ষণ বের করছিলাম কার্শফ ল দিয়ে। তো আমার বের করা লাগবে হচ্ছে এই যে i3টা। ওকে, i3টা। তো আমি যদি এই তিনটা ইকুয়েশন সলভ করি, আমি তোমাদের টেকনিক কিছুটা বলে দিয়েছি, তোমরা নিজেরা ট্রাই করবা অবশ্যই। ওকে, এটা আমার রিকোয়েস্ট, ট্রাই করবা। তো সলভ করলে তোমরা i3 পাবা হচ্ছে 0.756, যেটা কিনা এটা থেকে কি একটু বেশি, তাই না? সেটাই হওয়া উচিত, কারণ হচ্ছে এই সুইচ যদি আমি অন করে দিই, তখন i1 কারেন্ট এখানে গিয়ে অল্প একটু কারেন্ট এদিকে চলে আসবে আর বাকি কারেন্টটা এদিকে যাবে, তাই না? সো সুইচ বন্ধ এবং সুইচ খোলা, এই দুটো অবস্থায় এই i3 এর কারেন্ট কী হবে না? সেম হবে না। ক্লিয়ার?
তো আশা করি ম্যাথটা বোঝা গেল। তো এরপরে আমরা নেক্সট আরেকটা ম্যাথে যাবো, ওটাও কারশফ লয়ের ম্যাথ।